আমার সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছেন এখানে কেন্দ্রস্থলে কতগুলো বৃত্তাকার কোল এবং চারিদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথ। আবার এখানে দেখা যাচ্ছে প্লাস চিহ্ন, এখানে দেখা যাচ্ছে মাইনাস চিহ্ন। এটা দিয়ে আমরা কি শিখব দেখি। তাহলে আমরা জেনেছি যে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। কিন্তু একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? কক্ষপথগুলোতে 2n² সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যস্ত থাকে। এখানে 2n² বলতে n এর মান 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি, এগুলো দিয়ে কক্ষপথের চিহ্নিত করা হয়। তা কিভাবে সম্ভব? মনে করো n= যখন আমরা এখানে 1 ধরব, তখন 1² অর্থাৎ এটা হবে 2, তখন বলছে এটা প্রথম কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথ ইলেকট্রন হয় 2টা। সেভাবে n এর মান যখন আমরা এখানে বসাবো 2, তখন 2², 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে n এর মান 2 বসানো মানে তখন বোঝাবে দ্বিতীয় কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2 দুগুণে 4, 4 দুগুণে 8টা। এভাবে n এর মান যদি আমরা 3 বসাই, তখন যেই মানটা পাবো সেটা হবে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা। তো এইভাবে এই সূত্র অনুযায়ী কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাগুলো নির্ণয় করা যায়। তাহলে এটা দিয়ে আমরা কি শিখতে পারতেছি? একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকতে পারে, মানে কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে। তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, প্রথম কক্ষপথ যেটা আমরা বলছিলাম n এর মান যখন আমরা 1 ধরবো, 1² মানে কত হলো এখানে 2, অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যখন n এর মান হবে এখানে 2² মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হবে 8টা। তাহলে এইভাবে এখানে দেখানো হয় কেন্দ্রস্থল থাকে আমাদের কি নিউক্লিয়াস এবং বাইরে থাকে ইলেকট্রন। তাহলে এটা এখানে দিয়ে কি বোঝানো হচ্ছে? প্রথম কক্ষপথ। এখানে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা। এতে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা, এইটা 2টা বোঝানো হচ্ছে। এই প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা। আর এখানে দ্বিতীয় কক্ষপথ যখন n এর মান 2 বসানো হলো, তখন সংখ্যা হয়েছে আমরা কত? 8। তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে 8টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা। এইভাবে প্রতিটা কক্ষপথে ইলেকট্রন সংখ্যাটা আমরা বের করতে পারি 2n²। এই সূত্রের মধ্যে পর্যায়ক্রমে n = 1, 2, 3 বসায়। এবার যদি 3 হয়, দেখো 3 হলে কত হচ্ছে এখানে? 18। অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টা, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 18টা, চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 32টা। এইভাবে প্রত্যেকটা কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে এই সূত্রতে মান বসে আমরা পর্যায়ক্রমে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি। পরে দেখো একটা দেখানো হলো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এর প্রতীক হচ্ছে হাইড্রোজেনের H এবং ইলেকট্রন বিন্যাস 1, অর্থাৎ এখানে ইলেকট্রন একটি, তাহলে প্রোটনও একটি এবং এখানে কোনো নিউট্রন নাই। তাহলে এখানে প্রোটনও 1, নিউট্রনও 1। আমরা এর আগের পাঠে দেখিয়েছিলাম যে পরমাণুতে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমানভাবে থাকে। মুক্ত মৌলের পরমাণুতে ইলেকট্রনগুলো সমানভাবে থাকে। তাহলে এখানে যে মৌলটা দেখানো হলো তার পারমাণবিক সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যাও 1, তার প্রতীক H। এবার দেখি হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা 2, প্রতীক হলো Ac, ইলেকট্রন বিন্যাস 2টি, অর্থাৎ ইলেকট্রন 2টি, প্রোটন 2টি, নিউট্রন 2টি।
এই যে ইলেকট্রন দুটি, প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন, তাহলে এখানে প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন আছে। আবার এটা দিয়ে আমরা হিলিয়ামের ভর সংখ্যাটা বের করতে পারি। ভর সংখ্যা সমান আমরা কি জানি, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করলে আমরা পাই ভর সংখ্যা। তাহলে সেই হিসাবে এখানে হিলিয়ামের ভর হলো 4। এই উপাত্তগুলো থেকে আমরা কতগুলো তথ্য পাচ্ছি দেখো। হিলিয়ামের প্রতীক এসি, পারমাণবিক সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2, নিউট্রন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2 এবং ভর সংখ্যা 2 যোগ 2 সমান 4। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে 2টা। এইভাবে এই বিবরণগুলো তোমরা খাতায় লিখে নেবে। তাহলে আগে থেকে ছিলাম 1, এটা হলো 2, এরপরটা দেখো লিথিয়াম। তো লিথিয়ামের প্রতীক Li, ইলেকট্রন বিন্যাস 2 1। কেন বলা হচ্ছে 2 1? তাই ইলেকট্রন সংখ্যা হলো এখানে 3টা। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে 2টা, এরপরে ইলেকট্রনটা চলে যাবে দ্বিতীয় কক্ষপথে। এই যে প্রথম কক্ষপথ থাকতে পারে 2টা, দ্বিতীয় কক্ষপথ থাকে 1টা, তাই ইলেকট্রন সংখ্যা হলো 3টা। তাহলে প্রোটন 3, নিউট্রন 4, তাহলে ভর হলো কত তার 7। তাহলে এভাবে লিথিয়ামের প্রতীক ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা 7 এবং কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন কিভাবে থাকে, এটা প্রতিটা মৌলিকের এটা এভাবে তোমরা খাতায় নিও। এরপর যদি বেরিলিয়াম হয়, তার প্রতীক হলো বি, ইলেকট্রন সংখ্যা হলো 2 2 4। তাহলে এই যে 2, 2 কেন লেখা হলো, এটা তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, এরপরে কক্ষপথে ইলেকট্রন 2টা। আমরা জানি যে প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টার বেশি থাকতে পারে না, প্রথম কক্ষপথ ধারণ ক্ষমতা 2। তাহলে 2টা, পরবর্তী ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে চলে যাবে। তাহলে এবার বেরিলিয়ামে কি তথ্য পাইছি আমরা, প্রতীক বি, ইলেকট্রন সংখ্যা 4, পারমাণবিক সংখ্যা 4, প্রোটন সংখ্যা 4, নিউট্রন সংখ্যা 9। প্রোটন এবং নিউট্রন যোগ করলে ভর পাচ্ছি 13। এভাবে তোমরা তথ্যগুলো লিখো। বেরিলিয়ামের পর হলো বোরন, যার পারমাণবিক সংখ্যা 5, প্রোটন সংখ্যা 5, নিউট্রন সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 5, প্রথম কক্ষপথে 2টা, তারপর কক্ষপথে 3টা। এর প্রতীক হলো বি। বোরনের পর আসবে কার্বন। তাহলে এখানে দেখো পারমাণবিক সংখ্যাগুলি সিরিয়ালি তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে, যেটা কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন সংখ্যা 6। তাই ইলেকট্রন সংখ্যা 6 হলে প্রথম কক্ষপথে 2টা, এরপরে কক্ষপথে 4টা। এই কক্ষপথে 2টা, এই কক্ষপথে 4টা এবং তার নিউক্লিয়াসে কি কি থাকে, প্রোটন এবং নিউট্রন। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা 6, প্রোটন সংখ্যা 6, নিউট্রন সংখ্যা 6, তাহলে তার ভর সংখ্যা হবে 12। এভাবে আমরা পর্যায়ক্রমে পারমাণবিক সংখ্যা অনুযায়ী ইলেকট্রন বিন্যাসটা এখানে এভাবে। এরপরে আমরা কি পাচ্ছি দেখো, নাইট্রোজেন, পারমাণবিক সংখ্যা 7, প্রোটন সংখ্যা 7, নিউট্রন সংখ্যা 7, ইলেকট্রন সংখ্যা 2 5, ইলেকট্রন সংখ্যা 7 এবং প্রতীক হলো এন। তাহলে ভর কত হবে, এই 7 7 যোগ করলে এর ভর হচ্ছে 14। সেভাবে অক্সিজেনের প্রতীক হলো ও, ইলেকট্রন সংখ্যা 8, তো প্রথম কক্ষপথে 2টা, পরে কক্ষপথে 6টা, প্রোটন 8, নিউট্রন 8 এবং এই যে 8টা ইলেকট্রন কিভাবে থাকে, প্রথম কক্ষপথে 2টা, এরপরে কক্ষপথে 6টা। এজন্য এটা বাক্য করে দেওয়া হয়েছে, 2টা এরপর 6টা। তাহলে ভর সংখ্যা কত হবে, এই 8 8 যোগ করলে আমরা পাচ্ছি 16। এই তথ্যগুলো এটা পাওয়া গেল কিসের ক্ষেত্রে, এরপরে পাচ্ছ ফ্লোরিন, যার প্রতীক এফ, ইলেকট্রন সংখ্যা হলো 9, প্রথম কক্ষপথ 2টা, পরে কক্ষপথে 7টা, এই কক্ষপথ 2টা, এরপরে কক্ষপথে 7টা। তাহলে ভর কিভাবে পাবো, 10-এর সাথে 9 যোগ করলে 19। এভাবে নিয়ন, যার প্রতীক Ni, ইলেকট্রন সংখ্যা হলো 2 8 10 এবং এই যে প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টা, এই কক্ষপথে ইলেকট্রন হলো 8টা। এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে,
তার দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 8। 8-এর বেশি ইলেকট্রন হলে সেটা এর পরে কক্ষপথে চলে যাবে। যখন তোমরা প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন দেখবে আর কোনো ইলেকট্রন নাই, তখন সেখানে আমরা সুস্থির ইলেকট্রন বিন্যাস বলতে পারি। আবার দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 8 থাকলে, আর যদি তৃতীয় কক্ষপথে কোনো ইলেকট্রন না থাকে, তখন আমরা ওই বিন্যাসটাকে সুস্থির ইলেকট্রন বিন্যাস বলতে পারবো। তাহলে এভাবে নিয়নের পারমাণু সংখ্যা 10, প্রোটন সংখ্যা 10, নিউট্রন সংখ্যা 10, ইলেকট্রন সংখ্যা 10 এবং ভর সংখ্যা হলো 20। এভাবে তোমরা এগুলো। এরপর আসছে সোডিয়াম 11, পারমাণু সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা 12। তাই ইলেকট্রন 11টা ইলেকট্রন কিভাবে থাকবে? প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা। আমরা জানি যে দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, সেই হিসেবে পরের ইলেকট্রনটা তৃতীয় কক্ষপথে চলে যাবে। এইভাবে এই তথ্যগুলো তোমরা লিখে নিও। ম্যাগনেসিয়ামের পারমাণু সংখ্যা 12, প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা 12, তার নিউট্রন সংখ্যা 12। বর হলো কত? বর হলো 12-এর সাথে 12 যোগ করলে আমরা পাচ্ছি এখানে 24। তাই ইলেকট্রনগুলো কিভাবে থাকতেছে? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এর পরে কক্ষপথে 2টা। এই জন্য এগুলো এভাবে লেখানো হয়েছে। প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এর পরে কক্ষপথে 2 এবং যার প্রতীক হলো Mg। এবার ম্যাগনেসিয়ামের কি দেখানো হলো? অ্যালুমিনিয়াম, যার পারমাণু সংখ্যা 13, প্রোটন সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13, নিউট্রন সংখ্যা 14। তাহলে 13টা ইলেকট্রন কিভাবে থাকবে? 2, 8, 3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তাহলে বর হবে কত এটার? অ্যালুমিনিয়ামের 27, এই দুইটা যোগ করলে। এবং সিলিকনের পারমাণু সংখ্যা হলো 14, প্রোটন সংখ্যা 14, নিউট্রন 14, ইলেকট্রন সংখ্যা 14, প্রতীক হলো Si। তো ইলেকট্রন কোন ঘরে কয়টা? প্রথম কক্ষে 2টা, তারপরে ঘরে দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 4টা। এইভাবে ইলেকট্রনগুলো কক্ষপথেগুলো এইভাবে দিতে হবে। এরপরে ফসফরাস পাচ্ছে ইলেকট্রন সংখ্যা কত? 15, পারমাণবিক সংখ্যা 15, প্রোটন সংখ্যা 15, ইলেকট্রন সংখ্যা 15, নিউট্রন সংখ্যা 16। তাহলে বর হলো 15, 16 যোগ করলে 31। এবং কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? তার বিন্যাস 2, 8, 5। এভাবে ইলেকট্রনগুলো কক্ষপথ এখানে দেওয়া হয়েছে। এইভাবে সালফার হলো 16, ক্লোরিন হলো 17, প্রোটন সংখ্যা 17, তার নিউট্রন সংখ্যা 18 এবং প্রতীক হলো Cl। তাহলে কিভাবে দেওয়া হলো? এখানে 2, এখানে 8, দ্বিতীয় কক্ষপথে, তৃতীয় কক্ষপথে 7টা। এভাবে আর্গন হলো পারমাণু সংখ্যা 18, প্রোটন সংখ্যা 18, প্রতীক হলো Ar। ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 8। প্রথম কক্ষপথ 2টা, তারপর কক্ষপথে 8টা, এরপরে কক্ষপথে 8টা। আমি এটা আগে বলছিলাম, কোন কক্ষপথে দ্বিতীয় এবং তৃতীয় কক্ষপথ সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকলে ওই বিন্যাসটাকে আমরা সুস্থির ইলেকট্রন বিন্যাস বলতে পারি। এরপরে তাহলে আমি একটা উদাহরণ নিলাম। সোডিয়ামের প্রথম কক্ষপথে ইলেকট্রন 2টি, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন 8টি এবং তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে। তো এটা কোন পরমাণু? সোডিয়াম পরমাণু। প্রোটন 11টা, নিউট্রন 12টা, যার ভর সংখ্যা হলো 23। এই দুইটা যোগ করলে তাহলে এই যে একটা ইলেকট্রন বিন্যাস দেখানো হলো। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা কি সুস্থির? এটাকে আমরা সুস্থির বলতে পারি? সোডিয়াম পরমাণু কি স্থিতিশীল? তাহলে তার উত্তর কি হবে? সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকায় এটি স্থিতিশীল নয়। সোডিয়াম পরমাণুর শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকায় এটি স্থিতিশীল নয়। এই যে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন। আমি ইলেকট্রন বিন্যাসের সময় বলে দিচ্ছিলাম, কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে ওই বিন্যাসটাকে আমরা সুস্থির ইলেকট্রন বিন্যাস বলতে পারি। যেহেতু এখানে সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন আছে, তাই এই জন্য এটাকে স্থিতিশীল আমরা বলতে পারি। সোডিয়ামের শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকায় এটি স্থিতিশীল নয়। তাহলে কিভাবে স্থিতিশীল অবস্থায় আসতে পারবে? সোডিয়াম পরমাণু যদি তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন অন্য কোনো মূলকে দিয়ে দিতে পারে, তাহলে সোডিয়াম পরমাণুতে প্রথম কক্ষপথে শক্তি স্তরে 2টি এবং তৃতীয় কক্ষপথে শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস 2, 8 হয়।
এটি একটি স্থিতিশীল অবস্থা। আমরা আগেরটা যেটা দেখেছিলাম, আগের সোডিয়ামের মধ্যে তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এখানে এই একটা ইলেকট্রন বাদ দিয়ে এখানে লেখা হলো প্রথম কক্ষপথে 2টা, তারপর কক্ষপথে 8টা। অর্থাৎ সেই যে একটা ইলেকট্রন ছিল তৃতীয় কক্ষপথে, সেই একটি ইলেকট্রন যদি অন্য কোনো মৌলকে দিয়ে দিতে পারে, তাহলে সোডিয়ামের দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হবে 8টা ইলেকট্রন হলে তখন আমরা ইলেকট্রন বিন্যাস হয় 2R। এটি একটি স্থিতিশীল অবস্থা। তা আশা করি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এখানে বলা ছিল যে সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকা এটি স্থিতিশীল, তাহলে এটি স্থিতিশীল নয়। কেন নয় তার উত্তর বুঝে নেওয়া হবে। তাহলে এবার দেখো, এখন কি সোডিয়াম পরমাণু আধান নিরপেক্ষ? সোডিয়াম পরমাণুর একটি ইলেকট্রন ত্যাগ করলে এটি আধানযুক্ত হয়। এই আধানযুক্ত পরমাণুকে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন বলা হয়। অর্থাৎ পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। এটা সোডিয়াম একটা মুক্ত মূল ছিল, এটা আগেরটা যখন তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন যখন দিয়ে দিল, ইলেকট্রন ই মাইনাস দেওয়া হলো এখানে, মানে এই ইলেকট্রনটা সোডিয়ামে এই ইলেকট্রনটা ত্যাগ করে ফেললো। ত্যাগ যখন করে ফেললো, এরপরে কি হলো, সোডিয়াম আয়ন, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন কমে গেল। কমে যাওয়ার পর কি হলো, সেটা আয়নে পরিণত হলো। তখন এখানে ভাবে পরিণত হলে প্লাস দিতে হবে। তাহলে এই জন্য এটাকে কি বলা হবে, ক্যাটায়ন। সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করলে এটা আধানযুক্ত হয়। এই আধানযুক্ত পরমাণুকে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন বলা হয়। অর্থাৎ পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। যেহেতু এই পরমাণুটা একটা ইলেকট্রন ত্যাগ করলো, এজন্য এটা ক্যাটায়নে পরিণত হলো। এখানে যেহেতু ইলেকট্রন কয়টা আছে, ইলেকট্রন প্রথম কক্ষপথ 2টা, এরপর কক্ষপথে 10টা। ইলেকট্রন আছে 10টা, কিন্তু দেখো প্রোটন আছে কয়টা, এখানে 11টা। তাহলে প্রোটনের ইলেকট্রন এখানে সমান নাই। তাহলে সমান না থাকাতে কিসে পরিণত হলো, প্রোটনের ইলেকট্রনের ভারসাম্য যখন বিনষ্ট হলো, তখন সেটা আয়নে পরিণত হয়। এই জন্য এইভাবে সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়। এবারে একটা মাইনাসটা দেখি, অ্যানায়নে কি। ক্লোরিন পরমাণু গঠন থেকে আমরা কি বলতে পারি এটা কি স্থিতিশীল? তাহলে এখান থেকে প্রথম কক্ষপথে 2টা, এর পরের কক্ষপথে এখানে কয়টা, 7টা। অর্থাৎ তাই ইলেকট্রন ছিল 9টা। প্রথম কক্ষপথে 2টা, এর পরের কক্ষপথে 7টা। আমরা জানি যে স্থিতিশীল হতে গেলে দ্বিতীয় কক্ষপথ 8টা ইলেকট্রন থাকতে হবে। এখানে কিন্তু 8টা নাই, এখানে আছে কয়টা, 7টা। তাহলে না, কারণ স্থিতিশীল শক্তির 7টি ইলেকট্রন রয়েছে, এই স্থিতিশীল অবস্থা নয়। তাহলে কিভাবে এটি স্থিতিশীল হতে পারে? ক্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারে, তাহলে এটি স্থিতিশীল হতে পারে, কারণ তখন এর দ্বিতীয় শক্তি 8টি ইলেকট্রন থাকবে। তো এটি যদি কারো থেকে একটা ইলেকট্রন নিয়ে এখান থেকে একটা ইলেকট্রন 8টা ইলেকট্রনে হয় দ্বিতীয় কক্ষপথ, তখন এটাকে আমরা স্থিতিশীল বলতে পারবো। তাহলে আগের সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখলাম একটা ইলেকট্রন ত্যাগ করে সেটা ক্যাটায়নে পরিণত হলো, আর এই ফ্লোরিনের জন্য একটা ইলেকট্রন নিয়ে এসে স্থিতিশীল অবস্থা গঠিত হবে, তখন এটাকে আমরা বলতে পারি স্থিতিশীল অবস্থা। তাই এটা কিসে পরিণত হবে, একটু উদাহরণ দেখে আমরা। ফ্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস 2-7, এদিকে স্থিতিশীল অবস্থা নিশ্চয় না, কারণ দ্বিতীয় শক্তির স্তরে 8টি ইলেকট্রন নেই। তাহলে স্থিতিশীল অবস্থায় যেতে চাইলে ফ্লোরিন পরমাণুকে কি করতে হবে, এটি সোডিয়াম পরমাণুর মধ্যে ইলেকট্রন অন্যকে দিয়ে দেবে না, কারণ 7টি ইলেকট্রন দেওয়া বেশ কঠিন। বরং ফ্লোরিন পরমাণু যদি একটি ইলেকট্রন কারো কাছ থেকে নিতে পারে, তাহলে এটি স্থিতিশীল হতে পারে, কারণ তখন এটি দ্বিতীয় শক্তিতে 8টি ইলেকট্রন থাকবে। দেখা যাক, একটি ইলেকট্রন যদি কারো কাছ থেকে পায়, মনে করি সোডিয়াম পরমাণু থেকে এটি একটা ইলেকট্রন পায়, ওই যে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন দিয়ে দিছিল, সে একটা ইলেকট্রন যদি ফ্লোরিন পরমাণু গ্রহণ করে, তাহলে এটি আধান নিরপেক্ষ থাকে না, আধানযুক্ত হয়ে যায়। ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করার পর ঋণাত্মক আধানযুক্ত হয়েছে, অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এরকম ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে কি বলে, অ্যানায়ন বলে। ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয়। তাহলে আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম ইলেকট্রন বর্জন করলো, আর ফ্লোরিন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, আর গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এইভাবে দুটি পরমাণুর মধ্যে
যেটি ইলেকট্রন বর্জন করে সেটি ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। ফলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়। এভাবে দুটি ভিন্ন মূলের পরমাণু থেকে যৌগ সৃষ্টি হয়। তাহলে কিভাবে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হলো, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন অর্থাৎ ক্যাটায়ন, যেটা আমরা বললাম ইলেকট্রন ত্যাগ করলে ক্যাটায়নে পরিণত হয়, আবার ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। ফ্লোরিন পরমাণু, এই ফ্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। এইভাবে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়। এভাবে দুটি ভিন্ন মৌলের পরমাণু থেকে যৌগ সৃষ্টি হয়। এভাবে সোডিয়াম ফ্লোরাইড গঠিত। তাহলে দেখো এখানে সোডিয়াম কিভাবে আয়নে পরিণত হলো ক্যাটায়নে, আর ফ্লোরিন কিভাবে অ্যানায়নে পরিণত হলো। সোডিয়ামের যা 11টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন চলে গেল, সে একটা ইলেকট্রন এখানে গিয়ে ওর ফ্লোরিনের দ্বিতীয় কক্ষে 8টা ইলেকট্রন হলো। এইভাবে সোডিয়াম ইলেকট্রন বর্জন করলো, বর্জন করে ক্যাটায়নে পরিণত হলো, আর ফ্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হলো। আমরা সোডিয়াম ফ্লোরিনকে দেখলাম সোডিয়াম ধনাত্মক আয়নে ফ্লোরিন ঋণাত্মক আয়নে আধানযুক্ত হয়। এইভাবে দুটি পরমাণু পরস্পর সাথে ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের মাধ্যমে আধানযুক্ত হলে পরস্পরের মধ্যে আকর্ষণ বল কাজ করে, ফলে তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়। সোডিয়াম ও ফ্লোরিন পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড গঠন করেছে।